ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করলাম। দেখেন, প্রথমে বিষয় হচ্ছে আমরা জানবো একদম শুরু থেকে ফরেক্স কি। ফরেক্সকে সাধারণত বলা হয়ে থাকে হচ্ছে এটার ফরেন কারেন্সি এক্সচেঞ্জ। এটা হচ্ছে এটার ফুল ফর্ম ফরেক্স, ফরেন কারেন্সি এক্সচেঞ্জ, অর্থাৎ বৈদেশিক মুদ্রার বিনিময়। আমি যদি একটু একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, দেখেন, বাংলাদেশ থেকে আপনি ধরেন ইন্ডিয়া বা যে কোনো দেশে ঘুরতে গেলেন, আমরা কাছের দেশ ইন্ডিয়ার উদাহরণটাই নিলাম। ধরেন ইন্ডিয়া আপনি ঘুরতে গেলেন, সেক্ষেত্রে তো বাংলাদেশের টাকা আপনি ওখানে ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে কি করা লাগবে, আপনি যেখানে যেই টার্মিনালের মাধ্যমে যান সেই টার্মিনালের আশেপাশে দেখবেন মানি এক্সচেঞ্জার আছে বা মানি এক্সচেঞ্জ করে এরকম প্রতিষ্ঠান আছে। ওখানে যদি ওখানে যাওয়ার পরে আপনি আপনার টাকা, বাংলাদেশি টাকা তাদেরকে দিবেন, তারা সেই সমপরিমাণ একটা ইন্ডিয়ান রুপি আপনাকে দিয়ে দিবে। আপনি সেই রুপি নিয়ে ইন্ডিয়াতে কেনা বেচা করলেন, কেনা বেচার পরে সেখান থেকে আপনি আবার ফেরত আসার সময় অবশিষ্ট যেই আপনি একটা আহ, ইন্ডিয়ান রুপিটা ছিল সেটা আপনি আবার তাদের কাছে সেল করে দিলেন। এখন সেল করতে গেলে দেখবেন আপনি কিন্তু যেই দামে আপনি কিনছিলেন ওই রুপিটা, সেই দামে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। একটু কম দামে কিনতে বিক্রি করতে হবে। কেন? এই যে একটু কম দাম এবং বেশি দামে যে মাঝখানে যে পার্থক্যটা, এটাই হচ্ছে মানি এক্সচেঞ্জার বা ওই যে ছিল আপনার কি বলে, যে মানি এক্সচেঞ্জ করে দিচ্ছে তার প্রফিট এখানে। তো বেসিক্যালি এটাই হচ্ছে ফরেক্স। আর আমরা এখানে বিষয়টা দেখবো হচ্ছে যে ফরেক্সের যে এই যে একটা দেশের কারেন্সি বা একটা দেশের মুদ্রার মান, এটা কিন্তু ওই দেশের ভৌগোলিক অবস্থান, ওই দেশের অর্থনীতির অবস্থা, ওই দেশের জিডিপি, অনেক কিছুর উপর ডিপেন্ড করে একটা দেশের মুদ্রার মান নির্ধারণ করা হয়। এই মানটা কিন্তু প্রতিনিয়ত কমতেছে বাড়তেছে, বা একটার সাপেক্ষে আরেকটা কম বেশি হচ্ছে। যেমন ধরেন বাংলাদেশের সঙ্গে ইউএসডি বা ডলারের মুদ্রার আগে কিন্তু আমরা কত দেখছি এখানে, 80 টাকা ছিল, 83 টাকা, 84 টাকা এরকম পর্যায়ে ছিল, কিন্তু এখন সেটা কোথায় গেল? বেড়ে প্রায় 128 টাকা 27 টাকা করে এখন কিনা লাগতেছে বা সেল করা লাগতেছে। এই যে মুদ্রার যে আমাদের যদি বলি যে বাংলাদেশের তুলনায় ইউএস ডলারের বাংলা না ইউএস ডলারের তুলনায় বাংলাদেশের টাকার মানটা বাড়ছে, কিন্তু দুঃখিত, আহ, বাংলাদেশের টাকার তুলনায় ইউএস ডলারের টাকার মানটা বাড়ছে। কারণ কি, আমরা আগে 1 ডলার কিনতাম কত দিয়ে? 84 টাকা দিয়ে। এখন কত দিয়ে কিনতে হইতেছে? 125 টাকা এভারেজে। তার মানে ইউএস ডলারটা আগে আমরা কম দামে কিনতে পারতাম, এখন বেশি দামে কিনতে হইতেছে। অর্থাৎ ইউএস ডলারের মান বেড়ে গেছে, বাংলাদেশের টাকার মান কমে গেছে। এই যে মান কমা এবং বাড়াটা, এটার পিছনে কিন্তু ভৌগোলিক এবং অর্থনীতির অনেক বিষয় আহ, উপস্থিত থাকে। এখন আমরা যখন কোনো দেশের আমরা যদি তখনকার সময়ে ডলার কিনে রাখতে পারতাম, ধরেন 84 টাকা করে ডলার কিনে রাখতাম, 1,000 ডলার, সেক্ষেত্রে আমাদের এখন যদি এসে আমরা সেল দিতাম, তাহলে প্রতি ডলারে প্রায় আমরা কত, 26 ডলার, 26 টাকা করে আমরা প্রফিট করতে পারতাম প্রতি ডলারে। এইটাই হচ্ছে ট্রেডিং এর একটা বেসিক কনসেপ্ট। যেমন আমরা যদি এখন একটা চার্টে চলে আসি, দেখেন, চার্টের মধ্যে আমরা যদি এখানে এখানে আমরা যদি ওপেন করি, দেখেন কি বলে, আমরা এখন কারেন্সি জায়গায় এখন একটা আমরা চিন্তা করব হচ্ছে একটা গোল্ডের বিষয়। দেখেন, গোল্ডের চার্টের মধ্যে আমরা আছি। গোল্ডের চার্টের মধ্যে যদি আপনি দেখেন যে এটা প্রতিনিয়ত দাম করতেছে, কমতেছে বা বাড়তেছে। হুম। আর একটা বিষয় মনে রাখবেন, একটা চার্ট কিন্তু অলওয়েজ দুইটা কারেন্সির মাধ্যমে সম্ভব, এক একা কখনো সম্ভব না। মানে আপনাকে কম্পেয়ার করতে হবে যে এই কারেন্সির সঙ্গে ওই কারেন্সির দাম বাড়ছে বা কমছে, ওই কারেন্সির সঙ্গে বা ওই পণ্যের সঙ্গে এই জিনিসের দাম কমছে বা বাড়ছে। অর্থাৎ কম্পারিজনটা আপনার এখানে উপস্থিত থাকতে হবে, অর্থাৎ একটা পেয়ার লাগবে বা একটা জোড়া লাগবে। সিঙ্গেল একটা দিয়ে আপনি কখনো বলতে পারবেন না। যেমন আপনি যদি বলেন বাংলাদেশি টাকায়, ধরেন এখানে আমরা গোল্ডের চার্টটা যদি নিতে চাই, সেক্ষেত্রে গোল্ডটার দামটা কতটুকু বাড়তেছে বা কতটুকু কমতেছে। এখন এটা তো বলতে হবে যে আমাকে গোল্ড সরি ডলার অনুযায়ী ডলার রেটে এতটুকু বাড়তেছে, বা রুপি অনুযায়ী এতটুকু বাড়তেছে, বা ইউরো অনুযায়ী এতটুকু বাড়তেছে বা কমতেছে। এটা তো আপনাকে মেনশন করা লাগবে যে আপনি কোন কারেন্সির মাধ্যমে এটা করতেছেন। আমরা যদি অতীতে কি হইতো, অতীতে তো টাকার কোনো অস্তিত্বই ছিল না। তখন কি হইতো, চালের বিনিময়ে গম, গমের বিনিময়ে ধান, ধানের বিনিময়ে চাল,
বা চালের বিনিময়ে কোনো সবজি, এরকম একটার বিনিময়ে একটা করা হইতো। এখানেও বিষয়টা এরকম, আপনি গোল্ড যখন নেবেন বা কোনো একটা কারেন্সি নেবেন, সেই কারেন্সির সঙ্গে আরেকটা কারেন্সিকে আপনার নিতে হবে। এই যে আমরা প্রথমে একটা কারেন্সি নিলাম যেটার প্রাইসটা আমরা দেখব, সেটাকে বলা হয় মেজর কারেন্সি বা মেজর মেজর চার্ট বলা হয় আর কি। ওই চার্টের মধ্যে ওইটার চার্টটাই আমরা দেখবো। যেমন ধরেন আমরা এটা কিন্তু গোল্ডের চার্ট, এটা কিসের চার্ট? গোল্ডের চার্ট। তো এখানে আমরা গোল্ডের পাশাপাশি কিন্তু আমরা ইউএসডি উল্লেখ করে দিছি, অর্থাৎ আমরা গোল্ডটাকে দেখতে চাই ডলারের রেটে বা ডলারের সাপেক্ষে বা ডলারের অনুযায়ী আমরা এটা রেটটা দেখব। এই জন্য আমরা কিন্তু এখানে মেনশন করে দিছি গোল্ডের সংখ্যা হচ্ছে XAU এবং ইউএস ডলারের সংখ্যা হচ্ছে ইউএসডি। অর্থাৎ আমরা এখানে যে কারেন্সি পেয়ারটা দেখতেছি এটা গোল্ড ভার্সেস ইউএসডি বলতে পারেন। তো আমাদের চার্টটা বেসিক্যালি হচ্ছে এখানে গোল্ডের, এবং আমরা প্রাইসটা দেখতেছি ইউএসডি। এই দুইটা কিন্তু একটু নাম দিয়ে আমরা ব্যবহার করব। আমরা যেটার চার্ট দেখব, অর্থাৎ বাম পাশে যেটা থাকবে সেটাকে আমরা বলবো মেজর কারেন্সি, এবং আমরা যেটার মাধ্যমে প্রাইসটা দেখবো, অর্থাৎ এখানে যে প্রাইসটা শো করবে বা এখানে যে আমরা যে পেয়ারটা যখন লিখবো, প্রথম যে তিনটা দিয়ে লিখবো সেটা মেজর, এবং পরে যে তিনটা দিয়ে শব্দ দেয়া সিম্বল দিয়ে আমরা উল্লেখ করবো সেটাকে বলা হয় কোড কারেন্সি, অর্থাৎ সাপেক্ষ কারেন্সি বলতে পারেন, যেটার মাধ্যমে আমরা প্রাইসটা দেখতেছি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এখন আসি আমরা আমাদের ইতিহাস জানার প্রয়োজন নাই, ফরেক্স আমরা নিজে একটু জেনে নিব, জানার প্রয়োজন আছে অবশ্যই। বাকি এখানে ক্লাসে আমরা এই বিষয়টা উপস্থাপন করতেছি না, গুরুত্ব আমরা আলোচনা করব না। এরপরে আসি আমরা ক্যান্ডেল স্টিকের বিষয়ে। এখন দেখেন আমরা যে এই প্রাইজের যে মুভমেন্টটা আছে, এটা কিন্তু একটা হিস্ট্রি আকারে অলওয়েজ সে একটা হিস্ট্রি মেনটেন করে চলতেছে, বা একটা সে কখন কোন সময় কতটুকু প্রাইস ছিল এটা কিন্তু সে লিপিবদ্ধ করে চলেছে। দেখেন আপনি যদি চার্টের মধ্যে আসেন, চার্টের মধ্যে দেখবেন এটা মূলত হচ্ছে আপনার একটা হিস্ট্রি। তার প্রাইসটা কখন কোথায় কিভাবে ছিল এটা তার একটা হিস্ট্রি। আপনি এদিকে যাবেন দেখবেন একদম অনেক বছরের আপনি ইতিহাস আপনি এখানে দেখতে পারবেন। এটা জাস্ট চার্টের একটা হিস্ট্রি। চার্টটা মূলত চলে কিভাবে? চার্টটা মূলত চলে হচ্ছে আপনার এরকম ওই যে আপনার ইসিজি দেখছেন না, এটা বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে এভাবেই চলতেছে সে। কিন্তু এটাকে আমাদের বোঝার সুবিধার জন্য, আমাদের তথ্যের সুবিধার জন্য, তথ্যটাকে অ্যানালাইসিস করার সুবিধার জন্য এটাকে আমরা ক্যান্ডেল স্টিক হিসাবে দেখি। ক্যান্ডেল স্টিকটা দিয়ে আমরা আসলে কি বুঝি দেখেন, এখানে দেখেন প্রতিনিয়ত কিন্তু সে একটার পর একটা ক্যান্ডেল সে তৈরি করতেছে। এখন এই ক্যান্ডেলগুলো দেখেন কোনটার উইক বা সুতা, ক্যান্ডেল মানে মোমবাতি, উইক মানে হচ্ছে সুতা। দেখেন এখানে দেখতে মোমবাতির মতো মনে হচ্ছে বিধায় এটাকে ক্যান্ডেল বলা হয় বা ক্যান্ডেল স্টিক বলা হয়। দেখেন এখানে কোনো একটা ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হইতে পারে, একটা ক্যান্ডেলের সঙ্গে আরেকটা কোনো সাদৃশ্য নাও থাকতে পারে, এক এক ধরনের তৈরি করছে। এই দেখেন এখানে রানিং সে একটা ক্যান্ডেল সে তৈরি করতেছে চার্টের মধ্যে। আমরা এখন এই ক্যান্ডেলটাকে আমরা কিভাবে পড়বো এটাকে আমরা একটু দেখে নিব। দেখেন ক্যান্ডেলের মধ্যে প্রথমত আপনার এই যে দেখেন হাই, আপনি একটা ক্যান্ডেল তৈরি করার সময় সর্বোচ্চ কতটুকু প্রাইস উপরে উঠছিল মার্কেট, সেটার একটা লিপিবদ্ধ সে রাখবে উইকের মাধ্যমে সর্বোচ্চ উপরে, এবং সর্বনিম্ন কতটুকু প্রাইসটা নামছিল সেটাকে সে লো হিসাবে রাখবে, অর্থাৎ উইক হিসাবে সেটা দেখাবে, একটা সুতা হিসাবে দেখাবে। আর এই ক্যান্ডেলটা যখন ওপেন হয়েছে বা ক্যান্ডেলটা যখন ওপেন করা, মানে ক্যান্ডেলটা তৈরি করা শুরু করছে, তখন সেটাকে বলা হয় ওপেন। এবং যখন ক্যান্ডেলটা যখন আপনার টাইম পিরিয়ড শেষ করে সে ক্লোজ করবে, সেটাকে সে ক্লোজ হিসেবে মেনশন দিচ্ছে, এবং এটা মিলিয়ে এসে একটা ক্যান্ডেলের বডিটাকে সে তৈরি করে। আশা করি আমার কথাটা আপনারা ধরতে পারছেন। বডিটা হচ্ছে তার ওপেনিং এবং ক্লোজিং, এবং উইকগুলো হচ্ছে তার সর্বোচ্চ এবং সর্বনিম্ন ওই ক্যান্ডেলটা তৈরি করার সময়। দেখেন এবং এখানে একটা বিষয় বোঝার বিষয় যেটা হচ্ছে, আপনি যখন ক্যান্ডেলটা ওপেন করার পরে সেটা ক্লোজটা যদি এটা নিচে হয়, সেটা বেয়ারিশ ক্যান্ডেল হয়, এবং ক্যান্ডেলটা সাধারণত লাল আকৃতি ধারণ করে। এবং আপনি ক্যান্ডেলটা যেখানে ওপেন করে এটার উপরে গিয়ে যদি সে ক্লোজিংটা দেয়, হাই লো ম্যাটার করে না। হাই লো, একটা ক্যান্ডেলের হাই লো এটা ওপেন থেকে ক্লোজ থেকে উপরে নিচে হইতেই পারে। এটা তার সর্বোচ্চ ওই ক্যান্ডেলের সময়, ওই ক্যান্ডেলের মধ্যকার সময়ের ভিতরে তার সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রাইসটাকে সে ইন্ডিকেট করতেছে বা বোঝাচ্ছে। আর বডিটা হচ্ছে তার ওপেনিং এবং ক্লোজ টাইমিং এর মধ্যে কোথায় ছিল প্রাইসটা, এটা বোঝাচ্ছে। তার মানে ওপেন হওয়ার পরে এটা যদি ক্লোজটা নিচের দিকে দেয় তাহলে সেটা হবে বিয়ারিশ ক্যান্ডেল বা লাল ক্যান্ডেল, এবং ওপেন হওয়ার পরে সেটা যদি উপরের দিকে যাওয়ার পরে সেটা ক্লোজ দেয়, সেটা হচ্ছে আপনার বুলিশ ক্যান্ডেল, বা কালারটা সাধারণত সবুজ আকৃতি ধারণ করে। বিস্তারিত আমাদের পিডিএফ এ দেওয়া আছে, পিডিএফ সবাই পেয়ে যাবেন। তাহলে বেসিক্যালি আমরা ক্যান্ডেলের এই প্যাটার্নটা আমরা বুঝতেছি, এবং বেসিক
কিছু ক্যান্ডেলের আমরা এখানে আলোচনা করে দিচ্ছি পিডিএফে। ডোজি, হ্যামার, তারপরে হচ্ছে শুটিং স্টার, স্পিনিং টপ, তারপর হচ্ছে মারবুজু। এগুলো বিষয়গুলো আপনারা একটু নিজেরা দেখলে বুঝতে পারবেন, এগুলো দেখে নিজেরা চিনে রাখবেন। এরপরে চলে আসি আমরা, দেখেন যে বিষয়টা তো বলতেছিলাম মেজর কারেন্সি এবং কোড কারেন্সি বিষয়টা। আমরা চার্টের মধ্যে যখন প্রবেশ করি তখন একটা কারেন্সি পেয়ার নেই। প্রথমটা কি বলছিলাম আমরা, মেজর কারেন্সি, এবং দ্বিতীয়টা হচ্ছে কোড কারেন্সি। এখন মেজর কারেন্সির মধ্যে মেজর কারেন্সি এবং কোড কারেন্সি যে কোনো পেয়ারই থাকে। আবার এই কারেন্সি পেয়ারটাকে আবার তিনটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কারেন্সির মেজর এবং কারেন্সির ওই কোড কারেন্সি, মেজর কারেন্সি। আর একটা হচ্ছে কারেন্সি পেয়ারের মধ্যে কয়েকটা ধরন থাকে। যেমন ধরেন এখানে যেটার সঙ্গে ইউএসডি থাকবে, যেটার কোড কারেন্সি ইউএসডি থাকবে, সেটাকে বলা হয় মেজর কারেন্সি পেয়ার। এবং যেটা এটা এটা ইউএসডি ব্যতীত অন্যান্য যে কোনো প্রতিষ্ঠিত দেশ যেটার অর্থনীতি সমৃদ্ধশালী, সেগুলোকে বলা হয় মাইনর কারেন্সি পেয়ার। যেমন দেখেন এখানে ইউরো ইউএসডি শেষে কি আছে, ইউএসডি। আপনাদের জন্য একটা প্রশ্ন হচ্ছে, দেখেন এখানে ইউরো এবং ইউএসডি আছে, এখানে মেজর কারেন্সি কোনটা, ইউরো। মেজর কারেন্সি কোনটা, ইউরো। এবং এখানে কোড কারেন্সি কোনটা, ইউএসডি। এবং এখানে মেজর কারেন্সি কোনটা, জিবিপি, এবং কোড কারেন্সি কোনটা, ইউএসডি। আর এখানে ইউএসডি শেষে হয়েছে বিদায় এটা কারেন্সি পেয়ার হিসেবে এটা মেজর মেজর কারেন্সি পেয়ার। আর এখানে দেখেন এখানে মেজর কারেন্সি কোনটা, ইউরো। কোড কারেন্সি কোনটা, জিবিপি। এখানে মেজর কারেন্সি কোনটা, অস্ট্রেলিয়ান ডলার। কোড কারেন্সি কোনটা, জাপানিজ ইয়েন। তার মানে এখানে চারটা হবে ইউরোর, এই দুইটার ক্ষেত্রে চারটা হবে ইউরোর, প্রাইসটা দেখাবে জিবিপিতে। অস্ট্রেলিয়ান ডলারের ক্ষেত্রে চারটা হবে অস্ট্রেলিয়ান ডলারের, আর প্রাইসটা দেখাবে হচ্ছে জাপানিজ ইয়েনে। এবং এই যে কারেন্সি পেয়ারটা তৈরি হয়েছে এটাকে বলা হয় মাইনর কারেন্সি পেয়ার। কারণ কি, এটা ইউএসডির তুলনায় এটা লিকুইডিটি কম। এখন লিকুইডিটি কি, লিকুইডিটি হচ্ছে অর্থনীতির ভাষা তারল্য। অর্থাৎ আমরা সলিড বলতে কি বুঝি, একটা জিনিস শক্তপোক্ত। আর তারল্য মানে হচ্ছে যেটা নড়াচড়া করে বা মুভমেন্ট করে। অর্থনীতির ভাষায় ওই অর্থনীতিরা বা ওই অর্থনীতি বেশি শক্তিশালী যেখানে টাকার লেনদেনটা বেশি হয়, অর্থাৎ নড়াচড়াটা বেশি হয়, অর্থাৎ তারল্যটা বেশি হয়, অর্থাৎ লিকুইডিটি বেশি হয়। অর্থাৎ দেখেন ইউএসডি লিকুইডিটি বেশি, অর্থাৎ এর মাধ্যমে লেনদেন বেশি হচ্ছে বিধায় এটাকে মেজর কারেন্সি পেয়ার বলা হয়। এবং মাইনর কারেন্সি পেয়ার জাপানিজ ইয়েন, তারপর হচ্ছে জিবিপি, এগুলোর মাধ্যমে আপনার ওই ইউএসডির তুলনায় কম লিকুইডিটি থাকে, তবে এইগুলোরও কিন্তু অনেক লিকুইডিটি আছে। এরপর হচ্ছে এক্সোটিক, অর্থাৎ উদীয়মান কোনো দেশ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যেগুলোর লেনদেন খুব বেশি একটা ওই দেশের বাহিরে ইন্টারন্যাশনাল খুব বেশি একটা হয় না। যেমন ভিয়েতনামের আছে, তারপরে শ্রীলঙ্কান আছে, এরকম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে। সো ওগুলাকে কি বলা হয়, এক্সোটিক কারেন্সি পেয়ার। আশা করি এই তিনটার বিষয়বস্তু আপনাদেরকে পার্থক্য ধরতে পারছি। তবে এখানে দেখেন এক্সোটিক হইলেও আমরা আবার একটু বিষয়টা ক্লিয়ার করি। কারেন্সি, মেজর কারেন্সি পেয়ার এবং মেজর কারেন্সি পার্থক্য আছে। যে মেজর কারেন্সি যে কোনো পেয়ারই হবে, এটা একটা পেয়ার ইউএসডি ভার্সেস বিডিটি। তার মানে এখানে মেজর কারেন্সি কোনটা, ইউএসডি। কোড কারেন্সি কোনটা, বিডিটি। চারটা কিসের হবে, ইউএসডির। প্রাইসটা দেখাবে কিসের, ওইটা বিডিটিতে দেখাবে। তার মানে এখানে চারটা হবে কিসের, ইউরোর। প্রাইসটা দেখাবে কিসের, টিআরওয়াই। তার মানে আপনার এখানে কারেন্সির মধ্যে মেজর হবে প্রথমটা এবং দ্বিতীয়টা হবে কোড কারেন্সি। এবং কারেন্সি পেয়ারের ক্ষেত্রে, কারেন্সি জোড়ার মধ্যে বা কারেন্সির আপনার একটা চার্টের মধ্যে কারেন্সি পেয়ার যেটা, সেখানে মেজর হবে যদি ইউএসডি কোড কারেন্সি হিসেবে থাকে তখন সেটা হবে মেজর কারেন্সি পেয়ার। আর যদি সেখানে উল্লেখযোগ্য কোনো দেশের আপনার মুদ্রা যদি কোড কারেন্সি হিসেবে থাকে সেক্ষেত্রে সেটা হবে মাইনর কারেন্সি। এবং এক্সোটিক কোনটা, যেটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কোনো একটা কারেন্সি যেটা আপনার কোড কারেন্সি হিসেবে থাকবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে চলে আসি আমরা আস্ক প্রাইস এবং বিড প্রাইসের মধ্যে বিষয়টা কিভাবে কাজ করে এবং এটা কি বিষয়। দেখেন, আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে আমরা সেগুলো নোট করব এবং আমাদের লেকচার শেষ হওয়ার পরে আমরা ওগুলো থেকে আপনাদের প্রশ্নগুলো নিব। হ্যাঁ, আমরা এখন চলে আসি আস্ক প্রাইস এবং বিড প্রাইস। ওই যে শুরুতে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম না, যে এক ব্যক্তি ইন্ডিয়া গেছে, সে রুপি কিনছে এক দামে আবার সেল করছে ভিন্ন দামে, মাঝখান থেকে প্রফিট করে নিয়ে গেছে মানি এক্সচেঞ্জার। আস্ক এবং বিড প্রাইসটাকে এই ফর্মালি ভাষায় মূলত ওই বিষয়টাকে উল্লেখ করা। যেমন ধরেন আপনি যে আপনি যখন কারেন্সি এক্সচেঞ্জারের কাছ থেকে যখন যেই দামে কিনতেছেন ওইটাকে বলা হচ্ছে আপনার
আস্ক প্রাইস, অর্থাৎ সে আপনার কাছ থেকে যে মূল্যটা নেওয়ার মাধ্যমে আপনার কাছে বিক্রি করবে সেটা হচ্ছে আস্ক প্রাইস। অর্থাৎ আপনি যখন বাই করতে যাবেন আপনাকে আস্ক প্রাইস শো করাবে। আপনি যখন বাই করতে যাবেন কোনো কিছু, সেটাকে বলা হচ্ছে আস্ক প্রাইস, এবং কোনো কিছু সেল করতে গেলে সেটা হচ্ছে বিড প্রাইস। এবং এই দুইটার মাঝখানে একটু পার্থক্য থাকে দামের। প্রত্যেকটা ব্রোকারের মধ্যে এই দামে কিছু একটু পার্থক্য পাবেন। এই পার্থক্যটাকে বলা হয় স্প্রেড। অর্থাৎ কেনার দাম এবং বিক্রি দাম, অর্থাৎ আস্ক প্রাইস এবং বিড প্রাইস, এই দুইটার পার্থক্যকে বলা হয় স্প্রেড। এবং এই স্প্রেডটা টোটালটাই প্রফিট করা হচ্ছে ব্রোকারে, এবং আপনি ব্রোকারের থ্রুতে ট্রেড করার কারণে সেইটা প্রফিট করে নিয়ে যাবে। এই স্প্রেডটা হচ্ছে তার ফি, আপনি তার মাধ্যমে ট্রেড করার কারণে। আপনি প্রত্যেকটা ব্রোকারে যাবেন, দেখবেন আস্ক প্রাইস এবং বিড প্রাইস শো করতেছে। তার মানে আমরা স্প্রেড বিষয়ে ক্লিয়ার হইলাম। স্প্রেড বিষয়টা কি, আস্ক প্রাইস এবং বিড প্রাইসের পার্থক্যটাকে স্প্রেড বলে। স্প্রেডটা নেয় কে, ব্রোকারে নিয়ে যায়। এরপরে দেখেন একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, যেমন ধরেন বিড প্রাইস। আপনি যখন আজকে কোনো প্রাইস কিনতে, কোনো ধরেন যে এই মুহূর্তে আপনি কোনো একটা পণ্য কিনতে যাব, সেক্ষেত্রে আপনি কিনতেছেন কত দিয়ে, আহ, ধরেন ধরেন সে 0.38 এটা দিয়ে আপনি হচ্ছে তার কাছ থেকে 38, ধরেন যে 38 ধরে নেন, 38 দিয়ে আপনি কিনছেন তার কাছ থেকে। এখন যখন সেল করতে যাবেন সেক্ষেত্রে আপনি পাবেন 1.0। অর্থাৎ আপনি যখন কিনবেন তার কাছ থেকে তখন $38 বা 38 টাকা আপনি বেশি দিয়ে তার কাছ থেকে কিনতেছেন। যখন বিক্রি করবেন তখন 38 টাকা কমে তার কাছ থেকে বিক্রি করা লাগবে। তার মানে তার মাঝখান থেকে সেই যে 38 টাকা যে আপনার একটা সে কম বেশি করলো, এটা হচ্ছে তার মাঝখান থেকে তার প্রফিট। আমরা যদি একটু রিয়েল এক্সাম্পল দেখি সেক্ষেত্রে দেখেন, এই যে দেখেন এখানে একটা প্রাইস চলতেছে, প্রাইসের ওঠানামা চলতেছে, এখানে ভালোভাবে লক্ষ্য করেন। দেখেন এই যে গোল্ডের চার্টটা এখানে চলমান আছে, এখানে দেখেন আস্ক প্রাইস একটা শো করতেছে এবং নিচে বিড প্রাইস আরেকটা শো করতেছে। আপনি যখন এন্ট্রি নেবেন, আপনি ধরেন এখানে বাই এন্ট্রি নিছেন, তার মানে আপনাকে বিক্রি করবে হচ্ছে এই দামে, আস্ক আস্ক প্রাইসে আপনার কাছে সে, সরি, আপনি তার কাছ থেকে কিনবেন, তার কাছে যখন কিনবেন সে আপনাকে বিক্রি করবে না, ঠিক আছে। সো তার কাছ থেকে যখন আপনি কিনতেছেন কোন প্রাইসে, আস্ক প্রাইসে, অর্থাৎ বেশি দিয়ে কিনতেছেন, যখন সেল করতে যাবেন তার কাছ থেকে সে বেশি কম দামে সে তার কাছ থেকে সেল করা লাগবে। এই হচ্ছে আপনি যখন মেটাডাটা 5-এ যখন আসবেন, হ্যাঁ, MT5-এ যখন আসবেন সেক্ষেত্রেও কিন্তু এটা শো করবে, আস্ক প্রাইস এবং বিড প্রাইস এখানে শো করবে। এই হচ্ছে বেসিক বিষয়। এরপরে চলে আসি আমরা আমাদের পরবর্তী বিষয়তে, লট, লিভারেজ, মার্জিন এবং মার্জিন কল সম্পর্কে একটু আমরা জানবো। লট বিষয়টা কি, দেখেন লট বিষয়টা হচ্ছে আপনি মার্কেটের মধ্যে কি পরিমাণ আপনার পজিশন নেবেন, বা কি পরিমাণ, আপনি তো চাইলে পুরো মার্কেট থেকে যা সবকিছু কিনে নিতে পারতেছেন না। আপনি, আপনার একটা চাহিদা আছে আপনার, এবং আপনার কি পরিমাণ ব্যালেন্স আছে, আপনার কাছে কি পরিমাণ অর্থ আছে, ওটার সাপেক্ষে আপনি তার কাছ থেকে মার্কেট থেকে নিতে পারবেন। সেটাকে বলা হচ্ছে আপনার ওই লট সাইজ। লট সাইজটা কিভাবে নির্ধারণ করে, লট সাইজটা নির্ধারণ করা হচ্ছে পিপসের উপর ডিপেন্ড করে। এখন পিপসটা কি, পিপসটা হচ্ছে একটা দামের সর্বনিম্ন ওঠানামা। সাধারণত এটা হচ্ছে আপনার, আপনি যে কোনো ইয়াতে যাওয়ার পরে সেক্ষেত্রে আপনাকে, এক মিনিট, আপনাকে প্রত্যেকটা চার্টের মধ্যেই এরকম প্রাইস পাবেন। বেসিক্যালি পিপসটা হচ্ছে সর্বনিম্ন একটা দামের সর্বনিম্ন ওঠানামা। এটাকে মেজার করা হচ্ছে এভাবে, প্রথম 4টা সংখ্যা আপনি বাদ দিয়ে দিবেন, এটা দশমিক যে জায়গাতেই থাকুক, পয়েন্টটা যে জায়গাতেই থাকুক, প্রথম 4টা সংখ্যা বাদ দিয়ে পরে 2টা সংখ্যা দিয়ে সে এই পিপসটাকে নির্ধারণ করা হয়। অর্থাৎ একটা প্রাইজের একদম ক্ষুদ্রতম ওঠানামাটাকে পিপস বলা হয়। যেমন ধরেন এখানে যদি আমরা ওপেন করি মেটাডাটা 5-এর মধ্যে আসলে, যখন আপনি ওয়ান ক্লিক ট্রেডিংটা ওপেন করবেন সেক্ষেত্রে দেখবেন এখানে পিপসটা বড় করে দেওয়া আছে, আর প্রথম বাকি 4টা সে ছোট করে রাখছে। এটা কারেন্সির পেয়ারের উপরে আপনার ডিপেন্ড করে। অনেক সময় এটা বেসিক্যালি 4টার পরে পরে 2 সংখ্যা, অনেক সময় দেখা যায় 5টার পরে হয়, অনেক সময় 6টার পরে হয়। বেসিক্যালি 4টার পরে 2 সংখ্যা, পয়েন্ট যে জায়গাতেই থাকুক, দশমিকটা যে জায়গাতেই থাকুক।
কারণ অনেক আমরা যখন রিয়েল যেটাকে বলা হয় ফরেক্স, মানে এক মুদ্রার সঙ্গে আরেক মুদ্রা যখন কম্পারিজনে যাবেন, সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু এরকম এত বেশি থাকবে না। যেমন দেখেন জিবিপি ইউএসডি, এই ক্ষেত্রে দেখেন প্রাইসটা কিন্তু আমাদের ওই 1.35029। এখানে যদি আমরা পিপসটাকে দেখি, দেখবেন যে আপনার পিপসটা দশমিক যে জায়গাতেই থাকুক, এটার পিপসটা ধরছে হচ্ছে 4টা সংখ্যার পরে, আহ, এখানে ধরছে 3টা সংখ্যার পরে। দেখছেন, বেসিক্যালি পিপসটা আপনার এভাবে বড় করে মেটাডেটা 5 এর মধ্যে আপনারা দেখতে পাবেন। মেটাডেটা 5 এর মধ্যে হচ্ছে আপনারা ট্রেড করবেন আর কি। এটা নিয়ে আমরা দেখাবো বিস্তারিত, পরবর্তী ক্লাসে দেখাবো এটা। তো পিপসটা কি, একদম প্রাইজের উঠানামাটাকে আহ, একদম ক্ষুদ্রতম অংশে ভাগ করার পরে যেটা বের হয় এটাকে বলা হয় পিপস, এবং এটা খুবই ক্ষুদ্রতম, এটাকে পিপস বলা হয়। এই পিপসের সঙ্গে লটের একটা একটা খুব সুন্দর একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটাই আমরা এখন দেখব। দেখেন, আমরা এখানে লট সাইজটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। দেখেন, আমরা যখন লটটা নিতে যাই, এখানে আমরা যদি একটু এটাকে ডিভাইড করে দিই, বাম পাশে ডান পাশে, দেখেন আমরা এখানে কি দেখতেছি, এই যে লট সাইজটা এখানে নির্ধারণ করা হয়। যেমন 0.01 আছে, তারপর এখানে আপনি 1.00 নিতে পারতেছেন। এখন এটাকে কিন্তু একটু ফর্মালি আবার কিছু নাম দেওয়া হয়েছে। যেমন একদম 1.00 লট, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড লট। এরপর 0.1 লটকে বলা হয় মিনি লট, এবং 0.01কে বলা হয় মাইক্রো লট, এবং নেনু লট হচ্ছে 0.001। এটা সাধারণত মেটাডেটা 5 আপনি পাবেন না। এটা মূলত সেন্ট অ্যাকাউন্টের জন্য। হ্যাঁ, সেন্ট অ্যাকাউন্টটা মূলত যদি একটু শর্টকাটে বলি, এটা আপনাদের খুব বেশি গভীরে না জানলেও চলবে। সেন্ট অ্যাকাউন্টটা হচ্ছে, আপনি ধরেন $100 ডিপোজিট করলেন, সেক্ষেত্রে আপনাকে এই ডলারটা ডলারে না দেখায় সেন্টে দেখাবে। অর্থাৎ বাংলাদেশি টাকায় যদি আপনি টাকাটাকে পয়সাতে রূপান্তর করলে যে অবস্থা হয়, সেখানে সেন্টটা হচ্ছে ওইরকম ডলারের ক্ষুদ্রতম অংশ। তো 100 সেন্টে হয় $1। তো এখানে আপনি যখন সেন্টে অ্যাকাউন্টটা খুলবেন, তখন $1 আপনাকে 100 সেন্ট দেখাবে। $100 খুললে আপনাকে 1000 সেন্ট দেখা, একশো 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 যদি ডলার নেন, সেক্ষেত্রে আপনাকে আপনাকে কত দেখাবে, 100 × 10,000 সেন্ট আপনাকে দেখাবে। তখন আপনার প্রফিটটা ওই সেন্ট হিসাবে হবে আর কি। যাক, ওই সেন্ট অ্যাকাউন্টটাকে আমরা স্কিপ করি, আমরা মাইক্রোলট পোর্ট থেকে শুরু করি। দেখেন, আপনি যখন মাইক্রোলটে যাবেন, মাইক্রোলট যখন আপনি 0.01 যেটাকে বলা হয়, এটা 100 বা 200 ডলারের ব্যালেন্স থাকলে আপনি এই লটটা নিতে পারবেন। তখন আপনি প্রতি পিপসে আপনি 0.10 সেন্ট করে আপনি প্রফিট করবেন। প্রতি পিপসে আপনি 0.10 সেন্ট করে প্রফিট করতেছেন, সরি ডলার প্রফিট করতেছেন, অর্থাৎ 10 সেন্ট করে প্রফিট করতেছেন। এটা মিনি লটের ক্ষেত্রে হবে কি, আপনি যখন 0.1 লট নেবেন, তখন প্রতি পিপসে আপনি $1 করে প্রফিট করবেন। প্রতি স্ট্যান্ডার্ড লট যদি আপনি নেন, 1 লট যদি নেন, তাহলে প্রতি পিপে আপনি $10 করে প্রফিট করতেছেন। এখন পিপসটা আইডেন্টিফাই করবেন কিভাবে? পিপসটা আইডেন্টিফাই করবেন, আমি এখানে আপনাকে একটা এন্ট্রি নিয়ে দেখাই। এটা আমার ডেমো অ্যাকাউন্ট, আপনাদের সবার শো করার জন্য, ক্লাস নেওয়ার জন্য। দেখেন, এখানে যদি আমি আপনার বাই এন্ট্রি নেই, দেখেন এখানে রাইট, এই যে আমার পজিশন ট্রেড থেকে আমার এখানে পজিশন ওপেন করা হয়েছে, এখানে রাইটে ক্লিক দিব, এবং এখানে দেখেন প্রফিটটাকে এজ মানি দেখাবে নাকি সে এজ এজ এ পয়েন্ট দেখাবে। আমি পয়েন্ট হিসেবে দেখাবো। তো দেখেন, এখানে পয়েন্ট হিসেবে দেখাচ্ছে, এবং লাস্টে ইকুইটিটা আমার টোটালটা আমার আবার ডলারে দেখাচ্ছে। তো প্রফিটের ক্ষেত্রে দেখেন, এখানে -9 পয়েন্ট দেখাচ্ছে। অর্থাৎ এরকম 10টা পয়েন্টে এখানে যা পয়েন্ট দেখাবে, তাকে 10 দিয়ে ভাগ দিলে আপনার প্রতি পিপ একটা পিপ বের হবে। তো এই 10 পয়েন্টে হচ্ছে আপনার এক এক পিপস এই মেটাডেটা 5-এর। তো প্রতি 10 পিপসে আমরা দেখতেছি কি, মাইক্রোলটের ক্ষেত্রে হবে 10 সেন্ট। 10 লট, সরি 10 প্রতি প্রতি মাইক্রোলটে আপনার প্রতি পিপসে প্রফিট হবে 10 সেন্ট, এবং প্রতি মিনি লটে অর্থাৎ 0.1-এ প্রতি পিপসে প্রফিট হবে হচ্ছে আপনার $1 করে, এবং প্রতি স্ট্যান্ডার্ড লটে বা 1.00 লটে আপনার প্রতি পিপসে প্রফিট হবে $10 করে। এই হচ্ছে লট এবং পিপসের একটা সম্পর্ক। এরপরে চলে আসি লিভারেজটা কি। লিভারেজটা হচ্ছে আপনাকে আপনি $1,000 নিলেন, সেই $1,000-এর সঙ্গে আপনাকে ব্রোকার থেকে
লিভারেজ সুবিধা দিবে। অর্থাৎ লিভারেজটা হচ্ছে আপনাকে এক প্রকার লোন ধরতে পারেন, এক প্রকার লোন ধরতে পারেন যেটার মাধ্যমে আপনাকে আপনার মূলধনের চেয়ে বাইরে গিয়েও আপনি ট্রেড নিতে পারতেছেন। যেমন আপনার কাছে যদি $100 থাকে, আপনার লিভারে যদি আপনি 500 পান, ভিটি মার্কেটে 500 সর্বোচ্চ দেয়, সেক্ষেত্রে আপনি যে ট্রেডটা নেবেন সেটা $50,000 সমপরিমাণ ট্রেড আপনি নিতে পারবেন শুধুমাত্র $100 দিয়ে। এই যে বাড়তি সুবিধাটা, $100 দিয়ে $50,000 আপনি ট্রেড নিতেছেন, বাড়তি সুবিধাটা পাচ্ছেন, এইটাকে বলা হয় লিভারেজ। আপনি এখানে লিভারেজ যদি 200 নিতেন তাহলে এখানে হয়তো 20,000 সমপরিমাণ। এখানে যদি আপনি $100 দিয়ে, যদি আপনি এখানে এখানে 100 লিভারেজ নিতেন, সেক্ষেত্রে $100 দিয়ে আপনি 10,000 সমপরিমাণ ট্রেড নিতে পারতেন। এই হচ্ছে লিভারেজ। অর্থাৎ এক প্রকার লোন আপনাকে দিবে, যেটা আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় আপনি সিলেক্ট করে দিবেন, সেটাই আপনার অলওয়েজ ব্যাক এন্ডে আপনার এটা কাজ করবে। এটা আপনি দেখবেন না, বুঝবেন না, মানে চার্টে দেখলে বুঝবেন, আপনার প্রফিট ইয়াতে দেখে মার্জিনের ক্ষেত্রে বোঝা যায়, কিন্তু এটা আপনি ধরা ছোঁয়ার বাইরে, এটা আপনি বুঝতে পারবেন না। অটোমেটিক আপনার লিভারেজ অনুযায়ী এই 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 ইয়াটা ওই লিভারে আপনার লিভারেজের যে রেশিও আছে ওই অনুযায়ী আপনাকে লোন সে অটোমেটিক ওই অ্যাকাউন্টে দেওয়া থাকবে। এখন এখানে দেখেন লিভারেজের যত বেশি রিস্ক তত বেশি। এটা কিভাবে? আপনি ধরেন $100 দিয়ে $100 দিয়ে আপনি যে 100 লটে $100 দিয়ে 100 লিভারেজে যখন আপনি ট্রেড নিতেন, সেক্ষেত্রে আপনি কম পরিমাণ ট্রেড নিতে পারতেন, তখন আপনার লাভ লসের হিসাবটা কম হইতো। কিন্তু আপনি যখন $100টাকে আপনি মাল্টিপ্লাই করে $1,000 500x করে ফেলছেন, সেক্ষেত্রে হবে কি আপনার লাভ লসটা কিন্তু ওই সম পরিমাণ হবে। কিন্তু আপনি আপনার ব্যালেন্স আছে কত 100, আপনি যদি লস করে $100 পর্যন্ত লস করে ফেলেন, তখন আপনার অ্যাকাউন্ট ফাঁকা। আর আপনার অ্যাকাউন্ট ফাঁকা হলে তো আপনার লিভারেজ কোনো কাজ করবে না, আপনার তো অ্যাকাউন্টে নক আউট হয়ে গেছে, ব্রোকার আপনাকে নক আউট করে ফেলে দিবে। তো ওই জন্য লিভারেজ যত বেশি নেবেন তত রিস্ক বেশি হবে, ভুল হলে ক্ষতিও বেশি। অর্থাৎ লিভারেজ যদি বেশি নেন সেক্ষেত্রে আপনার লট সাইজটা কম নেওয়া লাগবে, এবং লট সাইজটা কি পরিমাণ নেবেন এটা চার্ট আমরা গ্রুপে শেয়ার করা আছে, গ্রুপ থেকে দেখতে পারবেন। এখন আসেন মার্জিন বিষয়টা কি। মার্জিন বিষয়টা হচ্ছে আপনি যেই পরিমাণ আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে, সেই ব্যালেন্সটা দিয়ে আপনি যে ট্রেডটা নেবেন, এই মার্কেটে যে এন্ট্রিটা নেবেন, প্রতি এন্ট্রিতে প্রতি পজিশনে আপনার ওই ব্যালেন্স থেকে একটা সম পরিমাণ একটা পরিমাণ সে ওই ব্রোকার লক করে দিবে, ব্যালেন্স লক করে দিবে, যেটা আপনার ওই ট্রেডের জন্য বরাদ্দ দেওয়া, এক কথায়। তো এই এই মার্জিনটা মূলত হয় কি, আমরা একটু ইয়াতে চলে যাই, মেটাডেটা 5-এ চলে যাই, তখন বুঝতে পারবেন। এই দেখেন আমি এখানে কিছুক্ষণ আগে একটা আপনাদের দেখানোর জন্য নিয়েছিলাম, এখানে দেখেন মার্জিন কত দেখাচ্ছে, 13.50। আপনি যদি এখানে লিভারে যদি আপনি বেশি নিতেন, সেক্ষেত্রে মার্জিনটা আরো কম লাগতো, মানে এই পরিমাণ ব্যালেন্স আপনার লক হয়ে আছে, এটা আপনি ব্যবহার করতে পারবেন না। আর ব্যালেন্সের বিষয়টা কি, ব্যালেন্সটা হচ্ছে আপনার একদম ট্রেড ওপেন করার আগে যে ব্যালেন্সটা ছিল সেটা এখানে শো করতেছে। ইকুইটিটা কি, আপনার ট্রেড ওপেন করা থাকবে যেগুলো, এগুলো লাভ লস মিলিয়ে একটা যে লাভ লস যেটা চলমান আছে এটার টোটালটা হচ্ছে আপনার ইকুইটিতে শো করবে। এবং মার্জিনটা হচ্ছে কি, যেটা আপনার ট্রেড প্রতিটা যে ট্রেডগুলো নিছেন, আপনি যদি একাধিক ট্রেড নেন সেখানে আপনার মার্জিন আরো বেশি পরিমাণে লক হয়ে যাবে। হ্যাঁ, আর ফ্রি মার্জিনটা কি, আপনি মার্জিনটাকে লক হওয়ার পরে আপনার অবশিষ্ট যে মার্জিনটা থাকবে, যেটা দিয়ে আপনি ট্রেড নিতে পারবেন, আরো পজিশন নিতে পারবেন, সেটাকে বলা হয় ফ্রি মার্জিন। এবং এই মার্জিন এবং ফ্রি মার্জিনটা ক্যালকুলেশন করা হয় কিসের উপর ভিত্তি করে, ব্যালেন্সের উপরে না ইকুইটির উপরে? ইকুইটির উপর ভিত্তি করে। হ্যাঁ, ইকুইটি আপনি যদি কোনো ট্রেড যদি প্রফিটে থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার মার্জিনটা বেশি দেখাবে, ফ্রি মার্জিনটা বেশি দেখাবে। এই হচ্ছে বিষয়। অর্থাৎ মার্জিন কি, মার্জিনটা আপনি ট্রেডটা নেওয়ার পরে আপনি একটা পরিমাণ অর্থ আপনাকে সিকিউরিটি পারপাস ওইটা লক করে দিবে ব্রোকারে, এটাকে হচ্ছে মার্জিন। নয়তো আপনি $100 দিয়ে তো আপনি $10,000 মানে অসংখ্য আপনি ট্রেড নিয়ে নিতে পারতেন। এই জন্য তারা প্রতি ট্রেডে তারা কিছু কিছু অংশ তারা লক করে দিবে, এবং এই লকের পরিমাণটা হবে আপনার লিভারেজের উপর ভিত্তি করে। লিভারেজ যদি বেশি থাকে আপনার লকের পরিমাণ কম হবে, মার্জিনের পরিমাণ কম হবে। যদি লিভারেজ কম থাকে তাহলে লক হবে বেশি, বেশি পরিমাণে আপনার ব্যালেন্স লক হবে। এইগুলো বিষয়। এরপর হচ্ছে মার্জিন কল। মার্জিন কল হচ্ছে আপনার যখন ব্যালেন্সটা আপনি যখন ট্রেড নিয়েছেন, ট্রেডটা যখন আপনার লস করতে করতে এমন একটা পর্যায়ে গেল, যখন আপনার মার্জিন, আপনি যে লক করা মার্জিনটা ছিল সেই মার্জিনের তুলনায় আপনার ইকুইটি, আপনার অ্যাকাউন্টের ইকুইটি কমে যাবে। আপনি যে আপনার টোটাল যে মার্জিনটা লক করা আছে, যতগুলো ট্রেড আপনি নেবেন একসঙ্গে, সেই ট্রেডগুলার
পরিমাণ মার্জিন তো লক করা আছে, সেটার তুলনায় যদি ইকুইটি কমে যায় তখন আপনাকে মার্জিন কল দিবে ব্রোকার থেকে, অর্থাৎ আপনাকে বলবে যে আপনার মার্কেট থেকে নক আউট হওয়ার সময় হয়ে গেছে, আপনি হয় ব্যালেন্স ডিপোজিট করেন আরও, অথবা আপনার ট্রেডটা অটোমেটিক এটা ক্লোজ হয়ে যাবে লস নিয়ে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা খুবই রিস্কের মধ্যে চলে যাবে। এই হচ্ছে মার্জিন এবং মার্জিন কলের বিষয়, মার্জিন এবং মার্জিন কল। আশা করি ডিফারেন্সটা ধরতে পারছেন। এবং রিকোয়ার্ড মার্জিন ওইটাই একই কথা, ওই যে আপনি যে পরিমাণ ব্যালেন্স আপনাকে রাখতে হবে আর কি, রিকোয়ার্ড মার্জিন ওরা স্বাভাবিকভাবে একই একই অর্থে বোঝানো হয়। তো এই হচ্ছে বিষয়। এখন আপনাদের এখানে মোটামুটি সব কয়টা বিষয় আমরা শেয়ার করছি, এবং প্রত্যেকটা বিষয়ের উপর আমি খুব দ্রুততার সঙ্গে এবং যতটুকু সম্ভব আলোচনার প্রয়োজন, এগুলো খুব বেসিক বিষয়, হ্যাঁ, এগুলোর মধ্যে এত আলোচনার প্রয়োজন পড়ে না। আমরা এগুলো সারাদিন এগুলোর মধ্যে নিয়েই থাকবো, এগুলোর মধ্যে কোনো যদি কারো কোনো ডাউট থাকে এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আর এখানে আমরা পিডিএফটা আপনারা পেয়ে যাবেন, পিডিএফ এর মধ্যে কিছু দেওয়া আছে, কারো কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে ওগুলো স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিবেন। আর আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, এই বিষয়গুলো নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন। আনমিউট করে দিচ্ছি আমি, যাদের প্রশ্ন আছে একজন একজন করে হ্যান্ড রাইজ করেন, আমি কথা বলার সুযোগ দিব।